দেখছি ইদানিং খেয়াল করেছেন কিনা, আপনি তাকে যেভাবেই সংজ্ঞায়িত করেন না কেন, একটা জিনিস তো উনি সমাজে একটা বিষ বাষ্পের মতো একটা ছড়িয়ে দিয়েছেন। সেটা হলো যে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে তিনি বলছেন যে মানে 2000 নাকি মাত্র মারা গেছে। তো ওই এই ভদ্রলোকের তাকে নিয়ে আলোচনা করাটাও একটা বিব্রতকর ব্যাপার। মানে উনি আসলে এক্স্যাক্টলি। স্বাভাবিক সুস্থ কিনা আমি জানি না। কিন্তু এই 2000 মারা গেছে এটা বলার মাধ্যমে 30 লাখ এবং 2000 সংখ্যার পার্থক্যটা তো অনেক বিরাট। এটা বলার মাধ্যমে আসলে কি মূল লক্ষ্যের দিকে তারা যাচ্ছে ধীরে ধীরে, যে মুক্তিযুদ্ধটাকেই মানে একসময় বলবে যেটা কিছু হয়নি, এবং এই ধরনের মানে কোনো প্রবণতা আপনি লক্ষ্য করছেন কিনা, আশঙ্কা দেখছেন কিনা? প্রথম কথা হচ্ছে, আমাদের মাতা পিতা ও নিজেদের সম্মান রক্ষার্থে আমরা কারো নাম উল্লেখ করবো না। হুম। হুম। এবং আমরা কারো কারো ব্যক্তিগত আক্রমণে যাব না। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিয়াজির সাক্ষাৎকারে বলা আছে পাকিস্তানি বাহিনী আপনি পড়ে দেখেন, 1971 এর পরে পাকিস্তান যখন এইসব ইতিহাস ঘটেছে, সেখানে নিয়াজির সাক্ষাৎকারে বলা হয়েছে 15 থেকে 20 লক্ষ লোক পাকিস্তানি সৈন্যরা মেরেছে। এবং স্বাভাবিকভাবেই তারা কিছু মানুষ কমিয়ে বলবে। আর আমার কাছে যেটা সবচেয়ে বড় প্রশ্ন, 30 লক্ষ মানুষ মরেছে কিনা এইটা এখন কি জানা এবং এটা জায়েজ করা এখন কি জরুরি? কোন প্রেক্ষাপটে এটা জরুরি? আপনার হোলকাস্টের মাধ্যমে ইহুদিদের নিধনের যে তথ্য, আজ পর্যন্ত কেউ সেটা চ্যালেঞ্জ করেছে? সেটা কি হেড টু হেড কাউন্ট হয়েছে? কখনো কি পৃথিবীতে হেড টু হেড কাউন্ট হয়? এখন প্রশ্ন হচ্ছে, আপনার একটা সংখ্যার উপর ভিত্তি করে 30 লক্ষ নির্ধারণ করা হয়েছিল। এধার ওধার কিছু কম বেশি হতেই পারে, কিন্তু তার মানে এই না যে এটা কয়েক হাজারে নামিয়ে আনতে হবে। আপনি যে কথাটা শেষে বলেছেন, ইট ইজ মোর ইম্পর্টেন্ট। আপনি কেন বলছেন ধীরে ধীরে আমি জানি না। আমি দেখছি এরা জোরে সোরেই পূর্ব পাকিস্তানের দিকে ফিরে যেতে চাইছে, শুধু নামটা অবিকৃত রেখে এবং নিজেদের শাসন এবং ক্ষমতার জন্য যেটুকু দরকার সেটুকু অবিকৃত রেখে তারা যেখানে ফিরতে চাইছে তার নামই তো পূর্ব পাকিস্তান। হুম। আসলে মানে আমরা আমাদের এটা খুব একটু দুর্ভাগ্যজনক। ওই যে আমি আসলে তখন না ঠিক বুঝিনি, ওই যে উনি যে বলেছিলেন যে রিসেট বাটনে চাপ দেওয়া হয়েছে। এখন এটা কি সেই রিসেট বাটনের চাপের কারণে হচ্ছে কিনা, এটা আপনার কি মনে হয়, এরকম কোনো আপনার যে আশঙ্কা দেখছেন দেখেন, কিনা? রিসেট মানেই তো আপনি পিছন দিকে চলে যাচ্ছেন, তাই না? আবার সেট করা হবে। হ্যাঁ। তো হুম। ওরা যেটা, আমার ধারণা তারা যেটা করতে চাচ্ছেন এবং প্রকাশ্যে বলছেন এখন মাঝে মাঝে, যে 47 থেকে আপনার এই 2024-এর কতই যেন 5 অগাস্ট পর্যন্ত, এর মধ্য জি। থেকে বাকি সবগুলোকে তারা রিসেট করবে, ডিলিট করবে। এবং বহু খেলা আমার মনে হয় বাকি আছে। এখন যে জায়গাটায় আমার মনে হয় তাদের গলার কাঁটা যেটা, তারা যাকে সামলাতে পারবে না, যে দলটিকে বা যাদের জন্য তারা এখনো এই জায়গায় যেতে পারছে না, দুটো কারণ আমার মনে হয়। একটা হচ্ছে বিএনপি মাঠে আছে। আমরা যেভাবেই দেখি না কেন, বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি সেক্টর কমান্ডার ছিলেন। সেটি বাদ দিলে, স্বাধীনতার ঘোষক বাদ দিলে বিএনপির হাতে আর কিছুই থাকে না। কাজে সেই জায়গাটায় একটা ধরা আছে। আর একটা ধরা হচ্ছে আপনার, এই দেশ, এই পতাকা, এই গাড়ি, এই বাড়ি, এই ক্ষমতা, এটা পেতে হলে বাংলাদেশকে স্বীকার করতে হবে। এখন আপনি কিভাবে স্বীকার করবেন তার একটা একটা নমুনা আছে, তাই না? এখন ধরেন, আগে যারা করেছে তারা মুক্তিযুদ্ধের নামে দেশ শাসন করেছে। মুক্তিযুদ্ধ কতটা ছিল না ছিল আমি তর্কে যাব না। মুক্তিযুদ্ধের নামে এবং 71-এর নামে দেশ শাসন করেছে। এখন এরা 71-কে অবসলিউট করে 47-এর পরে নতুন এক বাংলাদেশ নামে শাসন করতে চাইছে। আমার কাছে মনে হয় এটা একটা সুদূর প্রসারী চক্রান্ত ছিল এবং ভবিষ্যতে আরো অনেক সত্য উন্মোচিত হবে বলে আমার মনে হয়। এখন ইদানিং বাংলাদেশে আরেকটা আলোচনা হচ্ছে, সেটা হলো যদিও আমাদের প্রধান উপদেষ্টা গত 5 আগস্টের যে ভাষণ জাতির উদ্দেশ্যে, সেখানে উনি স্পষ্ট করে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এবং সেটা বলার পর, ওনার বক্তব্যের পর, ওনার অফিস থেকে নির্বাচন কমিশনের কাছে চিঠিও গেছে প্রস্তুতি নেওয়ার জন্য। নির্বাচন কমিশনও জানিয়েছে এই সপ্তাহের মধ্যে তারা রোড ম্যাপ ঘোষণা করবে। সবকিছু কিন্তু স্বাভাবিক গতিতে স্বাভাবিকভাবেই চলছে, এখানে কোনো দ্বিধা থাকার কথা না। অথচ ট্র্যাজেডি হলো, আমার সঙ্গে যত মানুষের দেখা হয় রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলে, প্রথমে তারা আমাকে যে প্রশ্নটা করে সেটা হলো, ভাই নির্বাচন কি আসলে হবে? নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে? যে এই যে অনাস্থা, এত কিছু করার পরেও, মানে এই একদম সুস্পষ্ট বক্তব্য দেওয়ার পরেও এই সরকারের প্রতি, এই সরকারের প্রধান উপদেষ্টার প্রতি, ডক্টর ইউনূসের প্রতি মানুষের এই যে আস্থাহীনতা, এটা কেন আপনার কি মনে হয়? প্রথম কথা হচ্ছে, ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কিন্তু বিদেশে গিয়েও বলেছেন যে ফেব্রুয়ারির এত তারিখে নির্বাচন হবে, একটা কথা উনি বলেছেন, প্রকাশ্যে বলেছেন, এটা তো ঠিক। তো আমরা জি এটা জি। থেকে একটা ক্যালকুলেশন আসতে পারি যে ইলেকশন করার হয়তো একটা পরিকল্পনা সরকারের রয়েছে। এট দ্য সেম টাইম আপনি দেখবেন
উপদেষ্টা মন্ডলীর লোকরাই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে এই বিষয়টাকে গুবলেট করে দিচ্ছে। কেউ কেউ সরাসরি বলেছে যে এই নির্বাচন হবে না, কেউ ঘুরিয়ে ফিরিয়ে বলছে নির্বাচনের সময় হয় নাই, উপযুক্ততা হয় নাই। তো তাহলে মানুষ কেন বিশ্বাস করবে? এবং আরেকটা কথা হলো, আপনি এটা তো প্রথমে জানতে হবে যে অবিশ্বাসের সূত্রটা কি। অবিশ্বাসের সূত্র হচ্ছে এদের মতদ্বৈধতা এবং এদের ইনকনসিস্টেন্সি। এরা তো কোনো বিষয়ে আপনার অবিচল থাকতে পারছে না। এবং পরিস্থিতি বলে আপনার, আপনি যদি সত্যি যদি আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, বাংলাদেশের পার্সপেক্টিভ অনুযায়ী এখন থেকে তো নির্বাচনে হাওয়া বইবার কথা। আপনি কি কোথাও কোনো নির্বাচনে হাওয়া দেখছেন? এবং নির্বাচনের যে পরিবেশ প্রেক্ষাপট, যে আপনাকে তো একটা অ্যাবসলিউটলি একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকতে হবে নির্বাচনের জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল আওয়ামী লীগ থাকবে কি থাকবে না নির্বাচনে, এটাই এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। এবং আপনি বোধহয় একটা আলোচনায় বলেছিলেন, আরো অনেকে বলেছে, যে নৌকা প্রতীক বাদ দিয়ে যে ইলেকশন হয় সেই ইলেকশন কতটা গ্রহণযোগ্য হবে। সমস্ত জটিলতা মিলিয়ে আমার কেন জানি মনে হচ্ছে ফেব্রুয়ারিতে ইলেকশনটা পিছিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং এটাই আমার মনে হয় হবে, কারণ নানা ধরনের কাহিনীর উদ্ভব হবে, নানা ধরনের ড্রামা হবে। তখন দেখবেন হয়তো আর যদি কোনো কারণে ফেব্রুয়ারিতে হয়, সেটি হবে অত্যন্ত সুপরিকল্পিত নির্বাচন নামের একটি নাটক। আপনি নির্বাচন নামে নাটক বলেন, আমিও সেই কথাটা বারবার বলি যে প্রধান উপদেষ্টা কিন্তু একাধিকবার বলেছেন যে উনি এমন একটা নির্বাচন দিবেন যে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন। তা আমি কিন্তু বুঝেই পাই না, এত বিপুল সংখ্যক একটা ভোটারকে বাদ রেখে যে নির্বাচনটা আপনারা করবেন, সেই নির্বাচনটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন কিভাবে হবে? কারণ আমরা তো জানি নির্বাচন কিন্তু কেবল নির্বাচন কমিশনের না, সরকারের না, পলিটিক্যাল পার্টিগুলির না, নির্বাচনের প্রধান যে উপাদান সেটা হলো ভোটার। তা আপনি তো মিনিমাম 1.5-2 কোটি ভোটারকে এই নির্বাচনে মানে এই নির্বাচনের মধ্যে অন্তর্ভুক্ত করছেনই না, তাহলে কেমনি করে নির্বাচনটা ইতিহাসে শ্রেষ্ঠ হবে? হ্যাঁ, আমার তো মনে হয় 2 কোটির বেশি ভোটারকে বাইরে রেখে নির্বাচন করলে এটা তো প্রথম কথা হচ্ছে এটা কিভাবে গ্রহণযোগ্য হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা কিন্তু শিক্ষা নিচ্ছি না। হাসিনার পতন, শেখ হাসিনার পতনের কারণই তো ছিল নির্বাচনহীনতা। নির্বাচনের নামে যে নাটক, যে প্রহসন এবং মানুষকে ভোট না দেওয়ার যে কেলেঙ্কারি, সেটার কারণেই তো পতনটা হয়েছে না, এবং দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। শেষবার যখনই আপনার ড্যামি ক্যান্ডিডেট দিয়ে ইলেকশন হলো নিজেরা নিজেরা, তখনই আমরা কিন্তু বলেছিলাম, আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যে শেষ সময় এসে গেছে। কারণ একমাত্র আপনি নিজের সাথে নিজে যুদ্ধ করবেন যখন আপনার পতন এসে গেছে, আর তো কিছু নাই। এটা তো নিজের সাথে নিজের যুদ্ধ না? আপনার মনে আছে আমাদের দেশে যে একজন রাজনীতিবিদ ছিল, তোহা, মোহাম্মদ তোহা? জি জি, মোহাম্মদ তোহা, তোহাকে, বাম রাজনীতি। আপনার তোহা সাহেবকে জিয়াউর রহমান আপনার সংসদে নিয়ে গেছিল, মানে জিতিয়ে এরকম প্রহসনের হ্যাঁ নির্বাচন দিয়ে। হ্যাঁ। তারপর তোহা সাহেব জি। নাকি একদিন গিয়ে জিয়াউর রহমানকে বলতেছে যে আমি তো বামপন্থী মানুষ, আমার ভিতর দ্বন্দ্ববাদ কাজ করে, আমি ভেঙে হ্যাঁ। দল দুটুকরা করব। তো জিয়া রহমান হেসে হেসে বলছে যে আপনার তো লোকজনই নেই, আপনি ভাঙবেন কি করে? বলে কেন, আমি দুইভাবে ভাঙবো, তোহা লাল তোহা সবুজ। বুঝছেন? তো এই ড্যামি মানে তো এরকম না, আওয়ামী লীগ লাল আওয়ামী লীগ সবুজ, তো লাভ লাভ হলো কি? সব মিলিয়ে লাস্টে কিন্তু আওয়ামী লীগ কালো হয়ে গেল। হ্যাঁ, তো এইটা তো আমরা চাই না। না, প্রহসনের নির্বাচন দিলে আবার নির্ঘাত আরেকটা জনরোষের সম্মুখীন হবে। আমি যেটা ফিল করি আপনার মানুষের জন্য, মানুষ কি যতবার দেখেন, আমি কিন্তু সিরিয়াসলি বলছি আপনাকে, যতবার 100 হাত এগোয় ততবার 101 হাত পিছোয়, আবার তাকে প্রথম থেকে এগুতে হয়। তো এটা তো একটা টায়ারিং গেম না, এটা তো একটা জাতির জন্য ক্লান্তিকর খেলা। এই খেলা খেলতে খেলতে বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এখন একেবারে মূল্যবোধের শূন্য কোঠায় পৌঁছে গেছে। এরপরে দেখেন, সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে আমরা মনে করেছিলাম একজন নোবেল লরিয়েট, একজন শিক্ষিত মানুষ, তিনি নিশ্চয়ই আমাদেরকে সঠিক পথ দেখাবেন। তার আমলে এত বিভ্রান্তি, এত হিংসা এবং এত বেশি ক্রোধ, এবং দেখেন যে মবের রাজত্ব, এগুলো কি ইতিহাস ছেড়ে কথা বলবে? এগুলো তো ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে। এটা থেকে তো আপনি বেরোতে পারবেন না আপনারা। আমার তো মনে হয় না তারা আর বেরোতে পারবে এটা থেকে। জি, আমি এবার শেষ প্রশ্নটা আপডেট করতে যাচ্ছি, সেটা হলো এবার সম্ভবত যারা নাকি বিদেশে আমাদের নাগরিক আছেন তাদের বোধহয় ভোট দেওয়ার একটা সুবিধা এবার হতে পারে, হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং যদিও আমরা শুনেছি সে অনুযায়ী কাজ চলছে। তাহলে তো নির্বাচনের যে ঘোষণা, নির্বাচন হওয়ার যে কথাটা, এটা নিশ্চয়ই আপনারা যারা বাইরে আছেন আপনাদের মধ্যেও নিশ্চয়ই এক ধরনের প্রভাব ফেলেছে। সেটা নিয়ে কি কোনো আলোচনা হয় আপনাদের এখানে? আমার মনে হয় না, আমি শুনি নাই। তার চেয়ে বেশি আলোচনা হয় 15ই আগস্ট নিয়ে হয়েছে, এবং নানাভাবে 15ই আগস্ট উদযাপন করা হয়েছে, মানে পালন করা হয়েছে। 15ই আগস্ট আচ্ছা আচ্ছা। উদযাপনের নয়, পালন করা হয়েছে। ও, মানে বাংলাদেশে যে 15 আগস্টে যে সমস্ত নাটক হয়েছে এগুলো মানে আপনারা নিশ্চয়ই জেনেছেন, আপনাদের কি ডেফিনেটলি, অনুভূতি এগুলো নিয়ে?
হ্যাঁ, এক্ষেত্রে একটাই উত্তর দিব আপনাকে, সেটা হচ্ছে যে এদের সবাইকে জবাব দিয়েছে একজন রিকশাওয়ালা। এর চাই লজ্জার আর কি হতে পারে? হুম। একজন শ্রমজীবী রিকশাওয়ালা মানুষ, তিনি সবাইকে ছাপিয়ে আজকে বাংলাদেশের হিরো হয়েছে আজিজুর রহমান। সারা পৃথিবীর মানুষ তাকে চিনেছে, এবং যারা বিরোধিতা করেছে তারাও ডিপলি রেসপেক্ট করেছে যে দিস ম্যান হ্যাজ কারেজ। সুতরাং এ একজন সাধারণ শ্রমজীবী মানুষ দেখিয়ে দিয়েছে যে আসলে কাউকে মুছে দেওয়া যায় না। আমি একটা জায়গায় পড়েছিলাম, কথাটা আমার খুব ভালো লেগেছে মাসুদ ভাই। বলছে জি মুছলে কি হয় জানেন? যে জিনিস যত মুছবেন সেটা তত বেশি উজ্জ্বল হয়, সেটা তত বেশি জি। পরিষ্কার হয়। কাজে মুছার মুছার খেলাটা বন্ধ করেন, মুছামুছিতে আরো পরিষ্কার হয় ইমেজ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব অজয় দাশগুপ্ত সুদূর অস্ট্রেলিয়া থেকে আমাদের দেশকে কিভাবে দেখছেন, আমাদের বর্তমানে যারা নেতৃত্ব তাদের কর্মকাণ্ডকে কিভাবে বিশ্লেষণ করছেন। আশা করি আপনারা আপনাদের নিজেদের চিন্তার সঙ্গে সেটা মিলিয়ে নিতে পারবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।